ভাবা যায় এটাকে বলা হয় সময়। গেল এক সপ্তাহ আগেও সারা পৃথিবীতে দাপট দেখিয়ে কলিজা ফুলিয়ে মিত্র শক্তি বলেন, পক্ষের শক্তি বলেন, বিপক্ষের শক্তি বলেন, প্রতিটা দেশে ঘুরতে পারতো যে মানুষটা রাষ্ট্রীয় সম্মান এবং প্রটোকল নিয়ে আজকের দিনে এসে তার পরিণতি দেখেন। মাওলা চাইলে আসলে সবই সম্ভব, কারণ মান সম্মান ক্ষমতা এগুলো আল্লাহর তরফ থেকে আসে। আবার আল্লাহ যখন উঠিয়ে নিয়ে যান দুনিয়ার কোনো শক্তি থাকে টিকিয়ে রাখতে পারে না। শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন। সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে। বলেছেন এটা মর্মান্তিক, মারাত্মক, বিভৎস। আরে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ গুলোকে তাড়াতে হলে এই বিপ্লবী সরকার তাকে অবশ্যই আওয়ামী বিরোধী সমগ্র মানুষগুলোকে চাকরিতে, বাকরিতে, অফিসে, আদালতে, এম্বাসিতে পুনর্বাসন না করা পর্যন্ত বাংলাদেশে কোনো বিপ্লবী সরকার থাকতে পারবে না। এই বটতলার 2 টাকার উকিল জেনাই খান পান্না সে আসছে এখন লেকচার দেয় জাতিকে, নতুন প্রজন্মকে। এই শয়তান, এই বিদেশি এজেন্টরা সারা জীবন, আজকে 51 বছর তার বয়স দেখেন, পুরো পরিবর্তনে তার কি ভূমিকা এই দেশের? কোনো ভূমিকা নেই। দেশটাকে রসাতলে ফ্যাসিজমের তুলে দেওয়া এই বুড়ো খাটাসরা, আমি এটা ফিরাকিদার ভাষা বলছি, বুড়ো খাটাসরা এরাই কিন্তু আজকের এই দেশটাকে, আমাদের 51 বছরে আমাদের দেশটাকে জিম্মি করে রেখেছে। এরকম প্রেক্ষাপটে হাটে হাড়ি ভেঙে দিয়ে হুঙ্কার দিলেন জাট টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমি কিসের নির্বাচন করছেন? নির্বাচন হবে না, হইতে দিব না। প্রয়োজন হলে পরে আবার অভ্যুত্থান হবে, আবার বিপ্লব হবে। লক্ষ মানুষ মরবে, লক্ষ মানুষ জীবন দিবে এই দেশকে ডিক্টেটর মুক্ত করার জন্য। এই দুইটা ডাইনাস্টি, দুইটাই ডিক্টেটর। তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য? নির্বাচনের জন্য? আপনি রোডম্যাপ চাচ্ছেন, বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য? নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিচ্ছে? আমি কিসের নির্বাচন করছেন? নির্বাচন হবে না, হইতে দিব না। প্রয়োজন হলে পরে আবার অভ্যুত্থান হবে, আবার বিপ্লব হবে। লক্ষ মানুষ মরবে, লক্ষ মানুষ জীবন দিবে এই দেশকে ডিক্টেটর মুক্ত করার জন্য। এই দুইটা ডাইনাস্টি, দুইটাই ডিক্টেটর। আপনি কি জানেন তাদের হিস্ট্রি? তারা কি করছে কত সো মেনি ইয়ার্স? তারা কি জীবন দিছে আর কি ডিক্টেটর বাসানোর জন্য? এগুলো বন্ধ করেন। আমি বলছি আপনি ডক্টর ইউনূস যে আপনাকে বন্ধ করতে হবে নির্বাচন। নির্বাচন করতে পারবেন না আনলেস দ্য কান্ট্রি ইজ রেডি ফর ইট। যখন ডেমোক্রেটিক ফোর্স, পরিবারতন্ত্র মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, ডাইনাস্টি মুক্ত দল তৈরি হবে, যখন নতুন নতুন দল আসবে, নতুন নতুন প্রাণের জ্বর আসবে, নতুন নতুন ভলিউম আসবে, নতুন নতুন ম্যাচ আসবে, তখন নির্বাচন হবে। লাগুক 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর। আপনি কেন নির্বাচনের কথা বলছেন? নামই তো উচ্চারের কথা না। আপনি 24 ঘন্টায় বলবেন শহীদদের কথা, আপনি কথায় কথা বলবেন বিপ্লবের কথা, আপনি সারাদিন বলবেন বিপ্লবের কথা। আপনি একটা টেলিভিশন স্টেশন দেবেন বিপ্লবের জন্য, বিপ্লবীদের জন্য, যারা মারা গেছে, পরিবারদের জন্য। তারা কথা বলে, তারা দেখাবে তাদের স্যাক্রিফাইস। টিভি চ্যানেল আমার দরকার। আই নিড এ টিভি চ্যানেল ফর দ্য মার্টার্স, তাদের পরিবার। এগুলো সবসময় মনে করে দিতে হবে। ইটস নট এ জোক, ইটস নট এ গেম যে মানুষ জীবন দিচ্ছে। আবু সাইদ মরছে কি আরেকটাকে ক্ষমতা বসানোর জন্য? আবু সাইদ মায়েরকে জিজ্ঞেস করেন তো, তার বাপের জিজ্ঞেস করেন, আবু সাইদের বাসাকে জিজ্ঞেস করেন, তার মায়ের জিজ্ঞেস করেন যে আরেকটা হাসিনা, আরেকটা জালেম, ডিক্টেটর। তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য? নির্বাচনের জন্য? আপনি রোডম্যাপ চাচ্ছেন, বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য? নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিচ্ছে? না, কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন। তার একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে। সেই ব্যবস্থা পরিবর্তনটা হোক, হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক। যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই কেন? সেটা তো বললাম যে উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না, তারা কম্পিটেন্ট না, তারা কিছু ডেলিভার করতে পারতেছে না। আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন? তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন, করে কম্পিটেন্ট লোক নেন, কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার, তারপরে আপনি নির্বাচনের কথা বলেন। এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, এটা নভেম্বরের 15 তারিখ। ডিসেম্বর মানে আর 1.5 মাস। 1.5 মাসের সময়ের মধ্যে কি হাতি ঘোড়া করতে পারবে এই সরকার? 3 মাস তো পার হয়ে গেছে। যে রাজনৈতিক দল, এই বিএনপি তো বলছে, বিএনপিকে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনার নাম দিচ্ছেন না? আপনার তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য, তাই না? তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন, আপনার মতো অন্য দলও দিচ্ছে। হ্যাঁ, আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাঁটু ভাঙা, একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য। সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিয়েছে দৌড়াবে। এখন এটা তো হয় না, তাই না? এই উপদেষ্টা পরিষদ যে অথর্ব, একটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? আছে তো। তো বিএনপি আপনি যে দিচ্ছেন, নাম দিচ্ছেন তো উপদেষ্টার, অস্বীকার করতে পারবেন? আপনার নাম দিচ্ছেন, কাদের কাদের নাম দিচ্ছেন আমরা জানি তো। তো আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিচ্ছেন সব দুর্বল লোকদেরকে, যারা কিছু করতে পারবে না, এখন তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে। সম্ভব না, চাইলে তো হবে না। উপদেষ্টা পরিষদ ঠিক করেন।
বলেন প্রফেসর ইউনূসকে যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন, কম্পিটেন্ট লোকদেরকে নেন। আমাদের এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি। খুব অল্প দিন গেছে, এর মধ্যে নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিরাচরিত চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায়। আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে। 3 মাসের একটু বেশি সময় গেছে, আমাদের স্মৃতি খুবই তাজা তরতাজা আছে। 3 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর কি হবে, আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন, সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে। তিনি বিদ্রুপাত্মক ঢঙে কথাবার্তা বলেছেন। আমি সেই জায়গায় আসবো, ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দিব, বা ভিডিওটা পাওয়া যায়, আপনারা একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে, আপনারা দেখে নেবেন। তার আগে আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, যেটাও আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি। তার আগে একটু বলে রাখা দরকার, সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস রিসেন্টলি খুব আলোচিত হলো। সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু শুনবো। কারণ হলো আমি সোহানা সাবা অভিনেত্রী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায়। অনেকেই বলেছেন, আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে অনেকেই তো একাধিক আইডি চালায়, এটা নাকি তারই, এবং তার খুবই অন্ধ আওয়ামী আনুগত্য আছে, এই পারসেপশন আছে। আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল, কারণ এটা তিনি এমন একটা অভিযোগ করেছেন, এটা মর্মান্তিক, মারাত্মক, বিভৎস, বর্বর। কি বলেছেন? পানি লাগবে, পানি। তারপরে মুগ্ধকে কে কি করে মারলো, কই গুলি লাগলো, কোথায় হসপিটালে গেল, কোন হসপিটালে গেল, কোথায় দাফন করলো, ওর যমজ ভাই স্নিগ্ধ আর মুগ্ধর একসাথে ছবি ভিডিও দেখতে চাই। ওদের মা ছেলের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো, কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন? যমজ ভাইয়ের মৃত্যু শোক ভুলে 3 মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে। আবারও বলছি, আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয় তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা নেই, কিন্তু আমি খোঁজ খবর করে আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হোক, এবং কনফিউশন থাকলে সেটাও বলে নিলাম। কিন্তু আমি তো খুব বেশি ডিফারেন্স কিছু দেখি না, কারণ মাকসুদুল হক মানে আওয়ামী লীগের 5-8 লোকজন কেমন হয় মাকসুদুল হকের স্ট্যাটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি। এর আগে তিনি একটা কলাম রীতিমতো লিখেছেন, কলামটার মধ্যে যেহেতু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন তাই যুক্তি দিয়ে কথা বলেছি। আর ওই যে স্ট্যাটাস, যেভাবে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসের পর কীভাবে তাকে তার মৃত্যু নিশ্চিত করে কি বিভৎস বর্বরভাবে লিখেছিলেন, ইতরের মতো বলেছিলেন, তাই ওই ইতরকে ইতর বলেছিলাম। ওটা নিয়ে আলোচনার কিছু ছিল না, আলোচনার বিষয় থাকলে আওয়ামী লীগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত। সোহানা সাবা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন, কিন্তু আমি বলছি এটা একটা সিনক্রোনাইজড শুরু হয়েছে। মাকসুদুল হকের কলামে কিভাবে এই সব ঘটনা ঘটেছে, এগুলোকে স্টিগমাটাইজ কিভাবে করা হচ্ছে, কিভাবে হিজবুত তাহরির এটা সেটা মিলে নাকি এগুলো করেছে, অনেক বিদেশি শক্তি টক্তি মিলে, টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম। এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা, অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আমাদের সাইদ, এবং এখন শেখ হাসিনা বলছেন এই যে সাইদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে, তার ভাষায় রক্ত কোথায়, উনি কোনো রক্ত দেখছেন না, এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় কোনো রক্ত ওখানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই। নট অনলি দ্যাট, তার বন্ধুরা তাকে নিয়ে নাকি 4-5 ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল, বা তার ভাষায় অন্য কিছু করেছিল, কারণ তিনি বলছেন 4-5 ঘন্টা পর যখন হসপিটালে নেয় সেখানে তখন সে মারা যায়। শেখ হাসিনা সাইদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন। এর সাথে তিনি বলছেন সেই পুরনো, আমাদের মনে আছে নিশ্চয়ই, এটা যে মামলা হয়েছিল সেখানে 2 পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি, ঢিলের মধ্যে পড়ে ঢিলের আঘাতে মারা গেছে, সেটাও বলছেন উনি নাকি একটা ভিডিওতে দেখেছেন। এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে, সেটাতে সে পড়ে যায়, এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কথাটা বলছিলাম, এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে, এই আলাপগুলো এখনো চলছে। সাইদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল, সেই বুলেটে রক্ত পড়ে কিনা ইনস্ট্যান্টলি, সেটা শেখ হাসিনা না জানার কোনো কারণ নেই, কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন, একদম শয়তানি করছেন, এবং কেন কোন উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি। এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে, তারা মাঠে কোন কথা বলে শোরগোল করবে, এবং তাদের আদা পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে, সেই সিগন্যাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন। আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত করে। 52 সালের ভাষা আন্দোলনের সময় 21শে ফেব্রুয়ারির সময়, তার আগে থেকেই শেখ মুজিবুর রহমান জেলে ছিল, তখন সেটাও নাকি তার নেতৃত্বে হয়েছে। তিনি জেলের টয়লেটের ভেন্টিলেটর দিয়ে চিরকুট লিখে নাকি ইনস্ট্রাকশন দিতেন। কপাল ভালো, যতদিন উনি বেঁচে ছিলেন এবং মোটামুটি সক্ষম বয়সে ছিলেন, পারলে পলাশির যুদ্ধ সবকিছুতে তার রোল এনশিওর করে, সিপাহী বিদ্রোহ উনি জন্মাননি বলে সেটা করতে পারেননি, কিন্তু এভাবেই তার ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায়নি, অনেকভাবে প্রমাণ করা যায়। তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, এবং আমি বহুবার বলেছি এতে সমস্যার কিছু নাই, একজন বুর্জোয়া ডেমোক্রেটিক পলিটিশিয়ানের তাই চাওয়ার কথা, কিন্তু না, তিনি 7 মার্চই নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং যে তাজউদ্দিন আহমেদকে তিনি রেকর্ড করে দিতে চাননি স্বাধীনতার ঘোষণা, তাজউদ্দিন আহমেদের বড় কন্যা শারমিন আহমেদ তার বই নেতা ও পিতাতে চমৎকারভাবে সেটা বয়ান করেছেন। সেই শেখ মুজিবুর রহমান নাকি পালিয়ে যাওয়ার সময় চিটাগাং ওয়্যারলেসে একটা ঘোষণা দিয়ে গেছেন। আমার কাছে এটাকেও একই রকম ম্যানুফ্যাকচার্ড ইতিহাস বলে মনে হয়।
ম্যানুফ্যাকচার ইতিহাস। একইভাবে বহু বহু ইতিহাস ম্যানুফ্যাকচারিং তারা করেছে স্বাধীনতার পরে। মানে লিস্টটা অনেক অনেক বড়, দীর্ঘ, অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। তো তাদের এই টেন্ডেন্সি আছে, তাদের এই চর্চা আছে, এবং শেখ হাসিনা এবং তার হয়ে অন্য লোকজন যারা যারা এরা মাঠে ছাপিয়ে পড়বে, খুব বেশি সময় লাগবে না, মাঠে ছাপিয়ে পড়বে। এবং সে কারণে আমাদের ইতিহাসগুলো ভালোভাবে প্রিজার্ভড হওয়া দরকার, খুব ভালোভাবে প্রিজার্ভড হওয়া দরকার। কারণ আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বহুবার বলেছি, তাদের এই ইতিহাস এবং তাদের এই রকম বলা, এগুলোকে আসলে প্রটেক্ট করা অন্যভাবে চেষ্টা করে লাভ নেই, গায়ের জোরে করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না, তাদেরটা বলতে হবে। এবং আমরা এমন একটা যুগে বাস করি, এটার একটা নাম আছে, এটাকে অনেকে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন। এই কারণে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন যখন আসলে আমরা আমাদের সত্যটা, বাস্তবে যেটা ঘটেছে সেই সত্যটা দিনে দিনে অনেক বেশি সাবজেক্টিভ হয়ে উঠছে। প্রত্যেকে তার মতো করে কমফোর্টেবল যে ট্রুথ, সেই ট্রুথটা পেতে চাইছে। সেই জিনিসটা যখন পায় সে সেটাকে গ্র্যাব করে। তো শেখ হাসিনার এই তথ্য বলে সাইদকে নিয়ে যে নোংরা কথা তিনি বলছেন, অভদ্র, মানে একেবারে অসভ্য কথা, এগুলো সভ্য মানুষের ভাবে কথা বলে না, একটা মৃত্যুকে নিয়ে যেটা বলেছেন সেটা আসলে আপনি জরুরি না। এই মুহূর্তের তার যারা লোকজন আছেন তাদেরকে কিছু, তার ভাষায় তার কিছু সত্য, তাদের জন্য কমফোর্টেবল কিছু সত্য উনি দিচ্ছেন, তারা সেটা নিচ্ছে, এবং এটাতে ইন্সপায়ার্ড হয়ে আরো মানুষজন আরো এরকম সত্য, সোহানা সাবার স্ট্যাটাস যদি সঠিক হয়ে থাকে সেটা, মাকসুদুল হক, আরো অনেকে এভাবে নেমে আসবেন। এই বটতলার 2 টাকার উকিল জেনাই খান পান্না, সে আসছে এখন লেকচার দেয় জাতিকে, নতুন প্রজন্মকে। অথচ 16 বছরে দেশটা রসাতলে দুজকে পরিণত হয়েছিল, তাকে আমরা কোথাও কথা বলতে দেখি নাই, তার নামও দেখি নাই কোথাও। একটা স্টেটমেন্ট দিয়েছে, সে আসছে এখন বিচার বিভাগ নিয়ে। অথচ এই বিচার বিভাগকে বিগত ফেসেস আওয়ামী লীগ, দে ফাকড, দে রেপড ম্যাসিভলি। ইট ওয়াজ এ ম্যাস রেপ বাই আওয়ামী লীগ, আওয়ার জুডিশিয়ারি। প্রত্যেকটা প্রতিষ্ঠান, অ্যান্টি কারাপশন ব্যুরো, পুলিশ, education sector, army, all the armed forces, all the institutions that supposed to work for the people got fucked, raped by the thugs of Awami League's party. Among this guy, he come here right now today, he giving a lecture, what to do, not to do. I'm going to play a clip, ladies and gentlemen. I could not tolerate, his statement. আমি মনে করি সরকারকে বলবো অনতি বিলম্বে, মনে রাখবেন এই শয়তানের কারণে এদেশের পরিবর্তন আসে নাই। এই পরিবর্তন এসেছে আমাদের কারণে, আপনাদের কারণে, যারা আছে অন দ্য গ্রাউন্ড তাদের কারণে। এই শয়তান, এই বিদেশি এজেন্টরা সারা জীবন, আজকে 51 বছর তার বয়স দেখেন, কোন পরিবর্তনে তার কি ভূমিকা? এই দেশের কোন ভূমিকা নেই। দেশটাকে রসাতলে ফ্যাসিজমের তুলে দেওয়া এই বুড়ো খাটাসরা, আমি এটা পিনাকিদার ভাষায় বলছি, বুড়ো খাটাসরা, এরাই কিন্তু আজকের এই দেশটাকে, আমাদের 51 বছরে আমাদের দেশটাকে দিম্মি করে রেখেছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে। এবং আজকে 1974-এ মালয়েশিয়া স্বাধীন হয়েছে, 71-এ ইউনাইটেড আরব আমিরাত স্বাধীন হয়েছে। কোথায় তারা? কোথায় আমরা আজকে? একটা বঙ্গুর দেশ আজকে। এবং এই বুড়ো খাটার শয়তান সার্ফ পেইটন মাদাফাকাতের কারণে আজকের আমাদের দেশ কি বলেছে শুনুন। আজকে সে 51 বছরে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দাঁড়ায়নি বাংলাদেশের মানুষের জন্য, না জুডিশিয়ারি, বিচার বিভাগ, না পুলিশ, না অ্যান্টি কারাপশন ব্যুরো, না ইলেকশন কমিশন, নাথিং। ডেমোক্রেসি অলমোস্ট, I mean, they stumped by these thugs of the Awami League government, right? In everywhere, every aspect of Bangladeshi people's lives, ladies and gentlemen. And this motherfucker coming forward, and he giving us a lecture, and we have to listen to this motherfucker, and their coverage every day, and this Awami media, they, giving him this very important coverage. Like I said one thing, do not think because he's trying to defend Awami League, mamla, egula. I don't care about that. He can do that. But when the lecture that there's a jatiyo poribortoner karone, I cannot tolerate that. Let me play a clip, ladies and gentlemen. Don't take other way. So eder karone আজকে দেশটা জিম্মি ছিল। এই বুড়ো খাটাস, এই শয়তানরা, যারা রাজনীতির এই বয়সের রাজনীতিবিদ যারা আছেন, তাদের কারণে এই নতুন প্রজন্ম আজকে দুঃখে থেকে ভূমধ্য সাগরে গিয়ে পড়ে মরে বিদেশে যাওয়ার ক্ষেত্রে। অথচ we have a Bangladesh is a serious prospective country. But because of the durbittan, corruption, failed political system, and failed politics, and অযোগ্য, অপদার্থ, unqualified, and sort-of-bit politicians এর কারণে we got fucked. সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। We'll liberate select. By the way, এটা বলে রাখছি আগেই, পরিবর্তন যদি না আসে, যেই লাউ সেই কদু, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবেন, এসে যাইতে তাই করবেন, we're not going to tolerate that. It's going to be physical this time. আমি আবার বলছি, হুঁশিয়ার করে দিচ্ছি, every single day, every change for constitutional posts, institutions got to be made before any election. If they do it, it's going to be wild this time. নতুন প্রজন্ম, we are watching everything. রাজনৈতিক দল এসে তারা চুরি করবে, মানে দেশটাকে লুটপাট করবে, তারা আবার সেই কানাডাতে বাড়ি বানাবে, আপনার যুক্তরাষ্ট্রে বাড়ি বানাবে, আর ওই আপনার এই দুবাইতে বিল্ডিং করবে, এগুলা করবে। You motherfucker, this is what you want, son of a bitch? That's what you want? It's not going to happen. শয়তানের বাচ্চা, বুড়ো বুইরা খাটাস শয়তানের বাচ্চা, that's not going to happen. Every sector, every institutions and the position got to be reformed precisely so that every institution and the post and the person and the individual and the system can work functionally, independently for the people of Bangladesh, not for any political party, not for any leadership, not for any netri, not for any neta, motherfucker. That's why we're going to ensure then there'll be an election. Without that, Bangladesh will have no election in upcoming. Doesn't matter whatsoever. We will take, if necessary, we'll take arms in our hands and we'll declare fight against this brutal fucking political and failed political system. It's not going to happen, motherfucker.
So that's why you need to shut your mouth, father motherfucker son of a bitch. Shut your motherfucking mouth. ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহেতুক্কুর করে নিয়ে আসছে, এটা বন্ধ করে দিতে হবে। কারণ কি? এটা বিপজ্জনক, এটা অ্যাক্সিডেন্ট করে। তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায়? আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে যে এটাকে তুলনামূলক নিরাপদ যানে রূপান্তরিত করতে পারবে? কিছু হইলেই বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে? এত মানুষ এটা চালায়, তাদের পেট চলে, তাদের পরিবার আছে, তারা খাবে কি? তারা কি করবে? আমরা একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই। হকার উচ্ছেদ করো, বস্তি উচ্ছেদ করো, ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো, যেখানে গরিব সেখানে জুলুম। কি মহা যন্ত্রণা রে ভাই। বাংলাদেশের দুর্ঘটনা কিসে হয় বেশি, সবচেয়ে বেশি? জানেন? জানা আছে 2023 সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, 2031টা। মোটরসাইকেল তো কন্ট্রোল বেশি। আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত রিক্সা কন্ট্রোল কম, তো মোটরসাইকেলে কন্ট্রোল বেশি, ওখানে কেন অ্যাক্সিডেন্ট হয়? তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটরসাইকেলে? অ্যাক্সিডেন্ট করে এটাই যদি যুক্তি হয় তাহলে তো মোটরসাইকেল আগে তুলে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা ক্রিয়েটিভ উপায় আছে, সেটার দিকে নজর দিই। কিছু হলেই বন্ধ, তুলে দাও, এটা ঠিক না, এটা করবেন না। আপনাদের ইনবক্সে পাওয়া একটা মেসেজ পড়ে শোনাই। ভাই একটা কথা বলার ছিল, জানি আপনি আমার SMS দেখবেন কিনা জানি না, তবে আশা রাখি অবশ্যই দেখবেন। হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয়, এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে। পরিবার নিয়ে কই যাবো? ঘরে খাবার নাই, টাকা নাই। আমি একজন শিক্ষিত বেকার ভাই, এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি, আর পারতেছি না। এ বিষয় নিয়ে কেউ কথা বলে না। একটা কথা সবাইকে বলি, উপদেশ হিসাবে নেন, পরামর্শ হিসাবে নেন, যে হিসাবেই নেন না কেন, একটা জিনিস মাইনে চললে আপনার ভুল কম হবে। দেখেন, আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না। আপনার শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, টাকা পয়সা আছে, এই সব কিছুই আপনার নিজের কারিশমায় আসে নাই। আপনি ভাগ্যবান, কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন। আপনারে শক্তি দেয় শক্তিদাতা। সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন? সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে, দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন। আপনার চেয়ে যে দুর্বল, আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বিনীত হন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন। সেলস প্রফেশনে একটা কথা আছে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট। দরিদ্র যা বলবে, যা চাইবে, যেভাবে চাইবে, সেটার পক্ষে আমি থাকি। আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না। আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে, কি খায়, তাদের জীবন কেমন? আসেন একটু শুনি। বেশি খেতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাচ্চাকে। ওই কম বেশ করে 1 কেজি আধা কেজি আলু আনিয়ে মার ভাত করে, আলু চোখা করে, ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে। 3 বেলা খাওয়া হয় না। 3 বেলাতে 1 বেলা আটা খাওয়া লাগে, 1 বেলা চাল ভাজিয়ে খেতে লাগে, 1 বেলা ভাত খাওয়া লাগে। আলু আছে, ডাল আছে, 12 জাতের সবজি আছে, এটা দিয়ে পাক করি। মাংস টাংস খাওয়া হয় না। কিস্তিওয়ালা যখন আমরা 10,000 তুলি, তবে না খাইও কিন্তু 10,000 টাকা সপ্তাহের বোঝে কত কিস্তি আসে যেটা দিতে হয়। সিলেটের চা শ্রমিকেরা, এই মানুষেরা যখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে, তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না। তাদের উপার্জনের উপায়কে কেড়ে নেওয়ার কোনো নৈতিক অধিকার কারো আছে? হাইকোর্টের আছে? নাই। আরে চা বাগানের মালিকদের বলি ভাই, আপনারা একটা জবর কিসিমের মানুষ রে ভাই। এইভাবে শ্রমিকদের শোষণ করেন, 3 বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না ভাই। আপনাদের কপাল ভালো, আমি দেশে নাই। দেশে থাকলে আপনার ওই চা বাগান কেড়ে নিতাম, কেড়ে নিয়ে শ্রমিকদের বিলাই দিতাম। এখনো সময় আছে, এইদিকে নজর দেন। কিভাবে করবেন? সরকারের সাথে আলাপ করেন, শ্রম মন্ত্রণালয়ের সাথে আলাপ করেন। এই জিনিস চলবে না, বলে দিলাম কলে। ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক, কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না, পিরিয়ড। এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি। বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াই দিতে পারবো, বাংলাদেশকে কিভাবে একটা রিব্র্যান্ডিং করতে পারবো এই বিপ্লবের ওসিলায়। আসেন সেটা নিয়ে কথা বলি। প্রফেসর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। শুধু তাই না, বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায়। এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি, জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে, অনেক সমাধান। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে, দাদার মাথা মুথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে, একটা সমস্যা পুরোপুরি সমাধান, এটা কি ছেলে খেলা বললেই এলো? তাহলে আসেন দেখি। আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। আমাদের টাকাও খরচা হবে না, বরং আমরা টাকা পাবো। শুধু টাকা পাওয়া না, আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের। কিভাবে? আসেন সেটা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর 8 লক্ষ ইউনিট রক্ত দরকার হয়, এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার
সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো, এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই। তার মানে 2.5 থেকে 3 লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে। মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী, এই কাজটা করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই। এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম, এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি। আমাদের কপাল ভালো, আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই, দেশের মধ্যে থেকেই পাই, আমাদের আমদানি করতে হয় না। কিন্তু দুনিয়ার কি অবস্থা? সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি, সাপ্লাই কত? 27 কোটি ইউনিট। এবং বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই। এই দেশগুলো কোনগুলো? এগুলো দরিদ্র দেশ। এবং এই রক্তের দরকার পড়ে কাদের? শিশুদের এবং মায়েদের, গর্ভবতী মায়েদের। তার মানে সারা দুনিয়ায় 3 কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না। লাগে কাদের? আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের, গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে। আমরা এই সমস্যার পুরো সমাধান করে দিতে পারবো কিভাবে? আসেন দেখি। আমরা আগামী 16 জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত যখন হাসিনা পলাইলো সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত 2 হাতের ছবি, আর 2 ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে। একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশের শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি। আমরা কম করে হলো 3 কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো। তরুণরাই তো শুধু দেবে না, তার চেয়ে বেশি বয়সীরাও দেবে। সবাই উৎসব করে রক্ত দিতে যাবে। রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে 24-এর বীর যোদ্ধা শহীদদের সাথে। সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে। সেই মহাজীবন, যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে, যে মহাজীবন বিপ্লবের মাঠে, বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে, জীবন দিছে, আহত হয়েছে। একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে। এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দাও। আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি, সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও, ক্রায়োপ্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও। এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়োপ্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ ভরে এই কাজটা করে দেওয়ার জন্য, কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই, এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য। আমাদের তরুণদের একটা চেকআপ হয়ে যাবে, কারণ রক্ত দেওয়ার আগে একটা চেকআপ করতে হয় ম্যান্ডেটরি। কি কি? HIV, সিফিলিস, হেপাটাইটিস C আর B এই টেস্ট হবে। বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে। অবশ্য ছাত্রলীগের খাইস্টাগুলো ধরা খাবে। ডাক্তার এসে কবে এই এদিকে আসো, সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব, কবে তোমার তো সিফিলিস, তুমি ছাত্রলীগ করো। হ্যাঁ, বাইরে দেখেন সারা দুনিয়ায় কিরকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরা সময়ের। এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শুধু ভবিষ্যৎ প্রজন্ম না, সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি। সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে, বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে। যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই, আমরা সেটা সম্ভব করে দিচ্ছি 1 বছরের মধ্যে। কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে। সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে। শুধু স্বাস্থ্যক্ষেত্রে না, সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এটা পত্রিকায় ফিচার লেখা হবে। সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায়, সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে। সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায়। এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে? আমার অনুমান করবে না, 2টা কারণে। যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে। স্বপ্ন দেখতে হয় লিডারকে, প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই, লিডারকে। করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো, আমি তো খুশি, আপনারাও খুশি। না করলেও অসুবিধা নাই। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো, ওইটাই আমার লাভ। তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায়। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে, সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা। ওইটাই আমার অমরত্ব, ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা। আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না, আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার,
যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না, যাদের সেটাকে বাস্তব করার প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।